স্বাস্থ্য দুরন্তমন। সন্তান আমাদের জীবনে নতুন আশা, নতুন করে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা। আমরা চাই সকল সন্তানের সুস্থতা এবং পরিবারের শান্তি। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর খিঁচুনি নিয়ে। এর বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার শারমিন মাহবুবা। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপা, আমরা প্রায়ই দেখি যে বড়দের মতো শিশুরাও খিঁচুনিতে আক্রান্ত হচ্ছে। এই খিঁচুনি কেন হয় বা এ বিষয়ে আমাদের যদি একটু বুঝিয়ে বলতেন। আসলে আমাদের যে মস্তিষ্কের যে কোষগুলো আছে, এই কোষগুলো নিজেদের মধ্যে একটা সংযোগ স্থাপন করে আমাদের কাজগুলো করে থাকে এবং এখানে কিন্তু একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা বৈদ্যুতিক একটা চালনা থাকে। খিঁচুনি তখনই হয় যখন একটা হঠাৎ করে কোনো বৈদ্যুতিক একটা আঘাত আসে মস্তিষ্কে। এই খিঁচুনির অনেকগুলো কারণ আছে। শিশুদের কারণগুলোর মধ্যে আমরা যদি সহজভাবে ভাগ করতে চাই তাহলে একটা হতে পারে যে জ্বরের সাথে খিঁচুনি, আরেকটা হচ্ছে জ্বর ছাড়া খিঁচুনি। তো জ্বরের সাথে যে খিঁচুনিটা, এটা আপনারা অনেকেই হয়তো এই নামগুলো শুনেছেন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস। এটা বলতে বোঝায় যে ব্রেনের যে পর্দা, সেই পর্দার প্রদাহ। অনেক সময় ম্যালেরিয়াতে মস্তিষ্ক আক্রান্ত হয়ে খিঁচুনি হয়, যেটাকে সেরিব্রাল ম্যালেরিয়া বলে আমরা জানি। আরেকটাও আছে যে সাধারণ জ্বরজনিত খিঁচুনি। আর জ্বর বাদে যখন খিঁচুনি হয়, সেটার কারণগুলোর মধ্যে আসলে শিশুদের ক্ষেত্রে দেখা গেছে যে মাথায় কোনো আঘাত, রক্তক্ষরণ, ব্রেন টিউমার, অথবা তার কোনো কারণে রক্তে সুগার কমে গেছে, কিংবা তার লবণের তারতম্য ঘটেছে। এই সব কারণগুলোতে সাধারণত খিঁচুনি হয়ে থাকে। আর আরেকটা বড় কারণ দেখা যায় যেটা কারণ আসলে বের করা যায় না, সেই গ্রুপটাকে আমরা বলি মৃগী রোগ। তাদের মৃগী রোগ আছে, এটা আমরা বলে থাকি। তো এই মোটামুটি শিশুদের খিঁচুনির কারণগুলো। কোন বয়সে শিশুদের এই খিঁচুনি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে? আচ্ছা, খিঁচুনি আসলে প্রত্যেকটা বয়সেই বাচ্চাদেরকে আক্রান্ত করতে পারে। এটা বিভিন্ন রোগের আসলে একটা বহিঃপ্রকাশ। আমরা যদি চিন্তা করি যে নবজাতকদের খিঁচুনি হয় কি না, নবজাতকদেরও হয়, আবার শিশুদেরও হয়। এটা ঠিক ওভাবে যদি আমরা ভাগ করতে চাই, ভাগটা আসলে করতে পারবো না, কারণ এক একটা বয়সে এক একটা কারণ আছে। আমি শিশুদেরটা বলেছি, এরপরে নবজাতকদের কারণগুলো যদি আমরা চিন্তা করতে চাই, সেগুলো কিন্তু ভিন্ন। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে এত কিছুর পরেও কিন্তু গ্রামের মহিলারা হাসপাতালে যাচ্ছে না। তাদের প্রসব বেদনা নিয়ে তারা তাদের বাসাতেই তাদের ডেলিভারি হচ্ছে, হ্যাঁ। এবং এই করতে যেয়ে দেখা যায় যে অনেক বাচ্চার ব্রেনে অক্সিজেনটা যাচ্ছে না, তারা দেরিতে কাঁদছে। এবং এটা একটা বিরাট একটা অংশ নবজাতকের খিঁচুনির কারণ কিন্তু এটা, যে জন্মের পরে দেরিতে কান্না করা, অক্সিজেনের ঘাটতিটা। নবজাতকের বিশেষ করে মায়ের যদি কিছু রোগ থাকে, যেমন মার যদি ডায়াবেটিস থাকে, তাহলে শিশুর নবজাতকে দেখা যায় যে তাদের উল্টো রক্তে সুগার কমে যায়। আচ্ছা। এবং এটার জন্য কিন্তু খিঁচুনি হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের লবণের তারতম্য হয়, ক্যালসিয়াম কমে যায়, ম্যাগনেসিয়াম কমে যায়। এটা মায়ের ডায়াবেটিস থাকলে। একসময় টিটেনাসে প্রচুর বাচ্চা খিঁচুনি হতো, ধনুষ্টঙ্কার যেটাকে আমরা বলি। এখন কিন্তু আমাদের এই যে টিকা ব্যবস্থার উন্নতির জন্য এটা অনেক কমে এসছে। শিশুদের যেমন মেনিনজাইটিস বললাম, তেমন নবজাতকেরও ব্রেনের পর্দাতে ইনফেকশন হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। যদি কোনো কারণে বাচ্চার মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়, সেটা যে কোনো আঘাতের কারণেই হতে পারে, সেটাতেও কিন্তু খিঁচুনি হবে। বিশেষ করে যে আমি বললাম না যে গ্রামাঞ্চলে বেশিরভাগ দাইদের দিয়ে ডেলিভারি হয়, হ্যাঁ। তো সেই সময় দেখা যায় যে অনেক ঘন্টা ধরে হয়তো বাচ্চাটা প্রসব হচ্ছে না, আটকে আছে, সে সময়ও কিন্তু এটা হয়। আপা, আমরা দেখি যে খিঁচুনি বলতে আমরা যেটা বুঝি যে বাচ্চারা তাদের শরীর কেঁপে ওঠে। সেটা তো আমরা নর্মালিও এমনিতে শিশুরা কেঁপে ওঠে। তো এই খিঁচুনি হলে আর কোন কোন উপসর্গ আমরা দেখতে পাবো? খিঁচুনি কি এটা আমাকে বুঝতে হবে, হ্যাঁ। তো আপনি যেটা বললেন, যেমন বিশেষ করে নবজাতকে আমরা এটা পেয়ে থাকি। ওদের হয়তো একটা আঙ্গুল কাঁপছে বা একটুখানি হাতটা কাঁপছে, হ্যাঁ। ওকে যখন আমরা ধরবো, হাতটা ধরবো বা আঙ্গুলটা ধরবো, তখন ওর
কাঁপুনিটা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, সে কিন্তু ওরকম শক্ত থাকবে না, তার মুখ দিয়ে ফেনা বের হবে না বা চোখ উল্টাবে না। হ্যাঁ, এইটা দিয়ে আমি একটা পার্থক্য করতে পারবো যে এইটা, হ্যাঁ, এটা ছোট বাচ্চারও হতে পারে, নবজাতকেরও হতে পারে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে কাঁপুনি এবং খিঁচুনি দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে যে বাচ্চার শক্ত হয়ে যাচ্ছে কিনা, তার অন্যান্য লক্ষণগুলো যেমন চোখ উল্টে যাওয়া, মুখটা বেঁকে যাওয়া, অথবা একদম নবজাতকের যেটা হয় বোঝাই যায় না, সে কন্টিনিউয়াস মনে হচ্ছে যেন সে কিছু একটা চিবোচ্ছে, অথবা জিহ্বাটা বাইরে বের হচ্ছে আর ঢুকাচ্ছে, হ্যাঁ, খালি মানে এটা যে একটা খিঁচুনি হতে পারে এটা বোঝাই যায় না, কিংবা হাত পাকে সে সাইকেলের মতো সারাক্ষণ চালাচ্ছে, ধরতে গেলে তখন শক্ত, এইটা আমাদেরকে অ্যালার্ট করে যে হ্যাঁ ওর মনে হয় তাহলে খিঁচুনি হচ্ছে। তো এই জন্য শুধু কাঁপুনি দিয়ে আমরা খিঁচুনিকে বুঝবো না, এর পাশাপাশি আমরা এই লক্ষণগুলোর দিকে খেয়াল করব। খিঁচুনির সাথে মৃগী রোগের লক্ষণের অনেকটা সাদৃশ্য পাওয়া যায়। এক্ষেত্রে আমরা মৃগী রোগ এবং খিঁচুনি দুটোকে আলাদা করব কিভাবে? আচ্ছা, আসলে খিঁচুনির একটা কারণ হচ্ছে মৃগী রোগ, আর খিঁচুনিটা হচ্ছে একটা লক্ষণ, বহিঃপ্রকাশ। যে কোনো রোগেরই একটা মানে বহিঃপ্রকাশটা খিঁচুনি দিয়ে হতে পারে, মৃগী রোগেরও বহিঃপ্রকাশটা হতে পারে খিঁচুনি দিয়ে, কিন্তু রোগটা হচ্ছে মৃগী রোগ, এটাই মূল পার্থক্যটা। আর খিঁচুনির অনেক কারণ আছে, অন্য কারণগুলো যেগুলো আমি বলে আসলাম সেগুলোর মধ্যে দেখা যায় যে হয়তো আগে থেকে বোঝা যায় না কখন তার খিঁচুনি হবে, কিন্তু মৃগী রোগে, যার মৃগী রোগ আছে, সে কোনো কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারে যে তার কিছুক্ষণের মধ্যে অ্যাটাকটা হতে যাচ্ছে। এটাকে আমরা অরা বলি। ওরা টের পায় এবং ওদের কিছু কারণও থাকে, এই প্রবণতাটা থাকে হচ্ছে মৃগী রোগী যারা তাদের। কিন্তু অন্যান্য যেসব কারণগুলো সেটাতে তো আসলে যে তার রোগের, যেমন কোনো একটা ইনফেকশন হচ্ছে, যে কোনো সময় সেটার খিঁচুনি হতে পারে, এটা কিন্তু আগে থেকে বোঝার কোনো উপায় নেই। কোনো নবজাতকে যদি খিঁচুনি দেখা দেয় এবং নবজাতক বাড়িতে হয়েছে, ডেলিভারি বাড়িতে হয়েছে, সেক্ষেত্রে বাবা মায়েদের করণীয় কি হবে? তারা কি বাড়িতে বসেই তার ব্যবস্থা করে নিতে পারবে, নাকি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? খিঁচুনি একটা রেড অ্যালার্ট, এটা কখনোই আসলে বাসায় এটার পরবর্তী স্টেপটা বা পরবর্তী যে চিকিৎসাটা সেটা আসলে কেউই করতে পারবে না। শুধুমাত্র সাধারণ জ্বরজনিত, যেটা আমি হয়তো বা আলাপচারিতায় পরবর্তীতে আসব, তো সেটা বাদে, কারণ আগে থেকে কেউ জানে না যে এখন আমার বাচ্চাটার খিঁচুনি হবে। আচ্ছা, কোনো পূর্ব লক্ষণ থাকে না? পূর্ব লক্ষণ মৃগী রোগী ছাড়া অথবা ওই যে সাধারণ জ্বরজনিত খিঁচুনি যাদের প্রবণতা থাকে তাদের ছাড়া আসলে অন্যদের এরকম আর কোনো এটা বোঝার উপায় নেই। তাহলে এক্ষেত্রে করণীয় কি? প্রথমত আসলে কোনো নবজাতকেরই ডেলিভারি বাসাতে হওয়া উচিত নয়, অবশ্যই যেন হাসপাতালে হয়, এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। এখন তারপর আমাদের সমাজ ব্যবস্থায় আসলে সেটা হয়ে উঠছে না। এখন কোনো একটা শিশুর জন্মানোর পরপর অথবা নবজাতকের খিঁচুনি হলো, এই ক্ষেত্রে যে জিনিসটা বাবা, বিশেষ করে মাকে মনে রাখতে হবে, ওই সময়ে যেন বাচ্চাকে না খাওয়ায়। কারণ ঠিক খিঁচুনি হচ্ছে এই সময় যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু খাবারটা তার গলায় আটকে যাবে, তার শ্বাসনালীতে চলে যাবে এবং মারাত্মক একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং মুখের মধ্যে যখন খিঁচুনি হয় তখন মানে লালা হয়, অনেক বের হয়। তো এই জিনিসগুলো যেন শ্বাসনালীকে আটকে না ফেলে, সেই জন্য বাচ্চাকে দ্রুত কাত করে শোয়াতে হবে, মুখের লালাটা বের করে দেওয়ার সুযোগ দিতে হবে এবং যত দ্রুত সম্ভব বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কোনো শিশুর যদি সময় মতো হাসপাতালে না নেওয়া হয় বা তার খিঁচুনির কোনো সঠিক চিকিৎসা হচ্ছে না, এর ফলে তার কি কি জটিলতা বা জীবন শঙ্কা দেখা দিতে পারে? সঠিক সময়ে যদি মানে খিঁচুনি হওয়ার পরে আমরা দ্রুত হাসপাতালে না নেওয়া হয় তাহলে তো এটা একদম তার ইভেন মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো এটার ব্যবস্থা দ্রুতই নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে হয়তো সেরকম মারাত্মক মাপের খিঁচুনি হয়নি কিন্তু বারে বারে তার হয় যে কোনো শিশুর, এদের ব্যবস্থা যদি গ্রহণ না করা যায় তাহলে পরবর্তীতে তার বিকাশে ক্ষতি হবে, হ্যাঁ, বুদ্ধি বিকাশে, এবং একটা সময় প্রতিবন্ধীও হয়ে যেতে পারে। বুদ্ধি বিকাশে তার প্রতিবন্ধীর পাশাপাশি মানে কি কি সমস্যা হতে পারে এ ব্যাপারে যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন। সমস্যা বলতে যে সময়ে তার যেটা হওয়ার কথা, একটা শিশু
জন্মের পরে দেখা যায় ৩-৪ মাস বয়সে তার ঘাড়টা শক্ত হয়, সে বসতে শিখে ৭-৮ মাস বয়সের মধ্যে বসতে শিখে যায়, হাঁটতে শুরু করে। এটা অবশ্য কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে ১৩ মাস ১৫ মাস এইটুকু দেরি হতে পারে, কিন্তু আমরা যদি গড়ে চিন্তা করি ১ থেকে ১২ মাস থেকে ১৫ মাসের মধ্যে শিশুরা হাঁটে। তো এই ব্যাপারগুলো, অথবা তার কথা বলা, কথা বলা শুরু হয়ে যায়, কিন্তু ১ বছর বয়সে বাচ্চা ১-২টো শব্দ বলতে পারে। তো এই সব প্রত্যেকটা ক্ষেত্র তখন পিছিয়ে যেতে পারে। এক কথায় আমরা যেটা প্রতিবন্ধী হিসেবে আমরা যেসব শিশুদের দেখি সেই অবস্থাটা হতে পারে। আমরা নবজাতকের খিঁচুনি সম্পর্কে জানলাম। নবজাতকের পরে একটু বড় শিশুদের খিঁচুনি সচরাচর কোন কারণে দেখা যায়? আসলে আমি তো অনেকগুলো কারণ আপনাদের বলেছি, তার মধ্যে সবচেয়ে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে জ্বরজনিত খিঁচুনি। জ্বরজনিত খিঁচুনিটা আবার ২ রকমের হতে পারে, সাধারণ অথবা জটিল, ২ ভাবেই ভাগ করা যায়। তো সাধারণ যে জ্বরজনিত খিঁচুনি, এইটা দেখা যায় যে ৬ মাস বয়স থেকে ৫ বছরের শিশু, এরা বারে বারে তাদের এটা হতে থাকে, এবং এটার সাথে সম্পর্ক হচ্ছে জ্বরের মাত্রাটা যদি বেড়ে যায়, সাধারণ, তবে খুব যে বাড়বে তাও না, ১০০ থেকে ১০২ এই জ্বরের মধ্যেও কিন্তু তাদের খিঁচুনি হয়ে যেতে পারে, কারণ তাদের মস্তিষ্কের সেট আপটাই ওরকম থাকে। জ্বরটা একটু বাড়লেই তার খিঁচুনি হয়ে যাবে। এবং এই শিশুদের কতগুলো বৈশিষ্ট্য আছে। দেখা যায় যে ২৪ ঘন্টার মধ্যে সাধারণত একবার হবে, এবং খিঁচুনিটা একদম সারা শরীর কাঁপিয়ে বা শক্ত হয়ে হবে, এমন না যে শরীরে কোনো একটা অংশে হচ্ছে, যেটাকে আমরা জেনারেলাইজড বলি আর কি। যখনই হবে, কখনই সাধারণত ১৫ মিনিটের বেশি স্থায়ী হয় না। আবার এদের যদি আমরা খোঁজ নিতে যাই, দেখা যাবে যে পরিবারের অন্য কোনো একটা সদস্য, হতে পারে তার বাবা মা অথবা তার কোনো ভাই বোন, কারো এই ছোটোবেলায় একই রকমের খিঁচুনি ছিল, জ্বরের সাথে হতো। এটাকে আমরা সাধারণ জ্বরজনিত খিঁচুনি বলে থাকি। আর এটাই তখনই জটিল হবে যখন দেখা যাবে যে না, তার সময়সীমাটা বেড়ে যাচ্ছে ১৫ মিনিটের বেশি, অনেক সময় আধা ঘন্টার বেশিও হয়ে যায়, মারাত্মক হতে পারে। অথবা ২৪ ঘন্টার মধ্যে তার একবারের বেশি খিঁচুনি হলো, কিংবা তার সারা শরীর ঝাঁকিয়ে হচ্ছে না, কোনো একটা অংশে হচ্ছে, একটা আঙ্গুলে অথবা একটা চোখে বা মুখের কোণায়, তখন এটাকে আমরা জটিল হিসেবে চিন্তা করব। এই যে ১৫ মিনিট বা তার অধিক সময় ধরে খিঁচুনি হচ্ছে শিশুর, সেটা তো বাড়িতে হচ্ছে বা আশেপাশে অনেক মানুষের কাছে হচ্ছে। বাসায় যখন হচ্ছে, সেক্ষেত্রে ওই সময়টা বাবা মারা কি করতে পারে? আমি বলেছিলাম যে কোন কোন ক্ষেত্রে বাবা মা এই খিঁচুনির মোকাবেলা আগে থেকেই করবে, এর জন্য রেডি থাকবে, তার মধ্যে এটা একটা। আর আরেকটা তো ছিল মৃগী রোগের কথা, ওখানে সাধারণত বিভিন্ন ওষুধ তো পেয়ে থাকে, ওটা বাবা মার কাছে থাকে। আর এই জ্বরের খিঁচুনিটা হচ্ছে জ্বরজনিত কারণে, জ্বর বাড়ার জন্য। যদি তার আগে ইতিহাস থাকে যে সে আগে এরকম হয়েছে, তাহলে তো বাবা মা জানে যে আমার বাচ্চার প্রবণতা আছে, আমার বাচ্চার আগামী ৫ বছর বয়স হওয়া পর্যন্ত ভবিষ্যতে জ্বর হলে এরকম হতে পারে। তো সেই জন্য এই সব বাবা মা আগে থেকেই তার ওজন অনুযায়ী জ্বরের ওষুধটা, আমরা সাধারণত প্যারাসিটামল যেটা দিয়ে থাকি, সেটার মাত্রাটা হিসাব করে জেনে রাখবে। বাসায় সব সময় এই ওষুধ থাকবে। এবং পাশাপাশি এই খিঁচুনি কমানোর কিছু ওষুধ আছে, যেগুলো হচ্ছে সেফ ড্রাগ, বাসাতে ব্যবহার করতে পারবে, সেরকম ওষুধগুলোর মাত্রাটা জেনে এগুলো বায়ুপথে ব্যবহার করা যায়। অর্থাৎ যেসব শিশুদের খিঁচুনি হওয়ার প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে জ্বর হলে শুরুতেই তাদের তাপমাত্রা বাড়তে দেওয়া যাবে না, তার প্রথমেই তাদের ওষুধ খাইয়ে সে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি একদম ঠিক বুঝেছেন। পাশাপাশি এই বাবা মারা যেটা করতে পারেন না, এটা আসলে চিকিৎসকের উচিত এই পরামর্শটা দিয়ে দেওয়া, যে এই বাচ্চাদের যখনই জ্বর হবে একদম ৬ ঘন্টা পর পর জ্বরের ওষুধ দেওয়া, প্রয়োজনে ৪ ঘন্টার মাথায় জ্বরের ওষুধ দিয়ে তার জ্বরটাকে নিয়ন্ত্রণে রাখা, সেগুলো জ্বরের প্রথম ৩ দিন মুখে ৩ বার করে দেওয়া। এটা আমি বলছি যার খিঁচুনি হয় নাই কিন্তু প্রবণতা আছে তার কথা। আর যার খিঁচুনি হয়ে যাবে তারটা তো আমি একটু আগেই বললাম, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে। আমরা জ্বরজনিত কারণ সম্পর্কেও জানলাম। আপনি আর একটা কারণ বলেছিলেন যে ইনফেকশনের জন্য খিঁচুনি হতে পারে।
সেক্ষেত্রে তার চিকিৎসাটা কিভাবে হয়ে থাকে? আচ্ছা, ইনফেকশনের আসলে চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা সঠিক অ্যান্টিবায়োটিকটা সঠিক মাত্রায় সঠিক রুটে বলতে যে এটা ইনজেকশন হতে পারে বা মুখে, যেটা যার প্রয়োজন সেইভাবে তাকে দিতে হবে। শিশুদের খিঁচুনির একটা বড় অংশ কিন্তু ওই যে মেনিনজাইটিস বা এনকেফালাইটিস মানে ব্রেনের বা মস্তিষ্কের প্রদাহের জন্য হয়ে থাকে, এবং এসব ক্ষেত্রে ওই ইনজেকশন অ্যান্টিবায়োটিকটা ইনজেকশনের মাধ্যমেই দিতে হয়। আপা, আমরা কেউই চাইবো না যে একজন ছোট শিশু হোক বা নবজাতক হোক কেউই খিঁচুনিতে আক্রান্ত হোক বা খিঁচুনিতে ভুগুক। সেক্ষেত্রে আমি যদি আমাদের সন্তানদেরকে খিঁচুনি থেকে মুক্ত রাখতে চাই, তাহলে বাবা মায়েদের কি করা উচিত? প্রথম কথা হচ্ছে যে কোনো ভাবেই শিশু নবজাতকের যেন অক্সিজেনের ঘাটতি না হয়। তাহলে আবারও বারে বারে যেটা আমি বলতে চেয়েছি যে প্রত্যেকটা ডেলিভারি যেন হাসপাতালে হয়, দক্ষ চিকিৎসকের মাধ্যমে হয়, এটা আমাদেরকে এটা এনশিওর করতে হবে। এটা ছাড়া অন্য কারণগুলোর মধ্যে আমরা যা জানলাম যে মায়ের কিছু কারণের জন্য হয়, তাহলে মায়ের চিকিৎসাটা সঠিক সময়ে করতে হবে। এরপরে শিশুদের ক্ষেত্রে জ্বরজনিত খিঁচুনি যেন জ্বর না ওঠে, সেটার জন্য যেন বাবা মার যা করা প্রয়োজন সেটাও একটু আগে মনে হয় আলোচনা হয়ে গেল, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে একটা বড় অংশ হচ্ছে এই যে ইনফেকশন। এই ইনফেকশনের প্রতিরোধের জন্য কিন্তু এখন ভ্যাকসিন আছে, এবং বাংলাদেশে কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে একটা বিপ্লব হয়ে গেছে। তো এই যে 1.5 মাস বয়স থেকে শিশুদের যে আমরা টিকাটা দিই, এই টিকা কিন্তু মেনিনজাইটিসকে প্রতিরোধ করে। চিকিৎসার মাধ্যমে এই খিঁচুনি কি পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? এটাই আমাদের আশার কথা। বেশিরভাগ শিশুই কিন্তু একদমই সুস্থ হয়ে যায় তাদেরকে যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি পরিবারে খিঁচুনির রোগটা থাকে, সেক্ষেত্রে 1% মানে শতকরা 1 ভাগ শিশুর পরবর্তীতে মৃগী রোগ হতে পারে। যদি কারো পরিবারে মৃগী রোগ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই একবার খিঁচুনি দিয়ে শুরু হচ্ছে, কিন্তু তার ভবিষ্যৎ জীবনে শতকরা 18 ভাগ চান্স আছে মৃগী রোগ হয়ে যাওয়ার। এটা একটা যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে প্রতিবন্ধীর দিকে চলে যাবে, মানসিক বিকাশটা হবে না, কিন্তু বেশিরভাগ শিশুই ভালো থাকে। আপা, আমরা খিঁচুনি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলাম। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর দুরন্তের দর্শকদেরও ধন্যবাদ। কথা বললাম শিশুর খিঁচুনি নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।